তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত তারেক রহমানের। সরকারের প্রতি মানুষ আস্থাশীল, স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির, ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াতের। দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার, 23 জনের মরদেহ মিললেও নিখোঁজ অনেকে, দুটি তদন্ত কমিটি গঠন, পরিবারের শোকের মাতম। দেশের সম্পদের প্রায় 1/4 1/ভাগ ধনীর হাতে, প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে নতুন কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞের। সকালের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর 6টায় জাতীয় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি, পরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। রাষ্ট্রীয় সালাম জানায় 3 বাহিনীর চৌকস দল। মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়েও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সাভারে থেকে ফিরে সকাল 7টার দিকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যরা। এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন সহকর্মী শাতিলা শারমিন এবং মনির হোসেন। সরাসরি প্রথমেই যাচ্ছি শাতিলার কাছে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আমি শাতিলা শারমিন, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মনির হোসেন। আমরা সকাল থেকে যেটি জানানোর চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে জাতীয় স্মৃতিসৌধের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষে এখন আসলে সর্বসাধারণের জন্য যখন জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে, তখন কিন্তু ধীরে ধীরে মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার নিয়ে আসলে সবাই শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন 71 সেই বীর শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আরেকটি স্বাধীন দেশ। এই এত বছর পরেও আসলে জাতি শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছেন সেই শহীদদের প্রতি, যে শহীদদের কারণে আসলে বাংলাদেশের এই মুক্ত বাতাসে স্বাধীন একটি পতাকা, স্বাধীন ভূখণ্ড নিয়ে স্বাধীন মানুষ হিসেবে চলাফেরা করতে পারছে যারা, তারা আসলে তার অগ্রজদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছেন। মনির, পুরো সময়টিতে আমি আর আপনি দেখেছি আসলে কিভাবে আসলে এই আনুষ্ঠানিকতাগুলো আসলে চলেছে, কিন্তু এই যে এখন এসে যখন স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধীরে ধীরে মানুষে পরিপূর্ণ হতে শুরু করেছে, তখন আসলে সাধারণ মানুষ কি বলছেন? শাতিল, আপনার একদম সবশেষ কথা দিয়েই যদি আমি শুরু করতে চাই, আমরা দেখছি আসলে সূর্যের তেজ কিন্তু বাড়ছে, সূর্যের তাপ বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের যেই সংখ্যা, সেই সংখ্যাও বাড়ছে। মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছেন এবং তারা আজকের যেই দিনটি, সেই দিনটিতে আজকের যেই দিনটি যাদের কারণে পাওয়া, তাদের স্মরণ করছেন এবং তারা বলছেন যে তারা আসলে এই যে আমাদের যেই পূর্বপুরুষ অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, তারা যে স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, সেই স্বাধীনতাটুকু যেন আমরা অর্জন করতে পারি, সেই স্বাধীনতার মর্যাদাটুকু যাতে আমরা ধারণ করতে পারি, সেই মর্যাদায় যাতে আমাদের যে আগামীর দিনগুলো সেগুলো যাতে পালন করতে পারি, দিনগুলো লালিত পালন এবং সে সঙ্গে দিনগুলো যাতে অতিবাহিত করতে পারি, সেই কথাগুলোই কিন্তু তারা বলছেন। সাথে শুধু সব বয়সী মানুষ কিন্তু আসছেন, সে সঙ্গে আমরা শিশুদেরও বেশ ভালো উপস্থিতি দেখতে পেয়েছি। বিশেষ করে অভিভাবকরা তাদের সঙ্গে করে নিয়ে আসছেন এবং তাদেরকে জানানোর চেষ্টা করছেন যে আমরা আসলে আজকের দিনটি কেন পালন করছি এবং আজকের দিনটি আসলে আমরা কিভাবে পেয়েছি। এবং আজকে যেই সকালের সূর্যটি উঠেছে, সেই সূর্যটি কিন্তু 55 বছর আগে এরকম
এরকম ছিল না। আমরা সেই স্বাধীনভাবে এই একটি পতাকা কিন্তু আমাদের ছিল না, সেই একটি রক্তের বিনিময়ে অনেকগুলো প্রাণের এই যে বিনিময়ে যে বাংলাদেশ বাংলাদেশ একটি গান গানটি হচ্ছে কিন্তু আপনি শুনতে পাচ্ছেন। এই গানটি ছিল না। না না, এই গানটির জন্মও কিন্তু এই বাংলাদেশের জন্মের পর হয়েছে। এই গানটির জন্ম দিতেই কিন্তু আমাদের রক্তের প্রয়োজন হয়েছে, অনেকগুলো প্রাণের দরকার হয়েছে, অনেকগুলো সম্ভ্রম আমাদের হারাতে হয়েছে, তারপরেই কিন্তু এসেছে। এবং যেটি বলছিলেন যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ কিন্তু আজকে সেই যে স্মৃতি, সেই স্মৃতি ধারণ করে আপনি দেখতে পাচ্ছেন অনেকে লাল সবুজ শাড়ি পরেছে, লাল সবুজ পাঞ্জাবি পরেছে, অর্থাৎ এই যে ধারণ করা নিজের মধ্যে সেই পোশাকেও ধারণ করেছে, হৃদয়েও ধারণ করেছে, সেই ধারণ করেই কিন্তু আজকে শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে স্মৃতিসৌধের যে স্মৃতির মিনার বলি আমরা, স্মৃতিসৌধের যে 7টি স্তম্ভ, সেই 7টি স্তম্ভ 1952, 54, 66, তারপরে আমরা বলতে পারি যে 69 এবং আমরা পরে বলি 71। তো এই যে ধারাবাহিকভাবে যে সংগ্রাম এবং আন্দোলনের মধ্য দিয়ে আসলে 71 পর্যন্ত পৌঁছাতে হয়েছে, সেই পৌঁছানোর ইতিহাসটাই কিন্তু বহন করছে এই স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের যে পুরো প্রাঙ্গণটি, এই পুরো প্রাঙ্গণটিরও কিন্তু প্রতীকী অর্থ রয়েছে। সেই অর্থটি হচ্ছে যে এই যে মায়ের বুকে যে সন্তানদের মা যেভাবে ধারণ করেন, একটি দেশও কিন্তু সেভাবেই ধারণ করছে। যদি আপনি যে স্তম্ভের কথা বলছিলেন, সেটি কিন্তু এই যে সংগ্রাম, সেটি ভাষা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল। যেই মুখের ভাষায় আমরা কথা বলছি, সেই ভাষার জন্য আমাদের জীবন দিতে হয়েছে। তারপর একে একে সংগ্রাম করে আমাদের এই স্বাধীনতা এসেছে, সেই বিজয় আমরা পেয়েছি এবং সেই মানচিত্র আমাদের হয়েছে, যেটি আসলে বলছিলেন এখনও কিন্তু গানে গানে বাজছে। মনির, দর্শকদের জন্য আবারও একটু জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে ভোর 6টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন এই স্মৃতিসৌধে। শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার সঙ্গে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মন্ত্রী পরিষদের যে সদস্যরা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তার দলের পক্ষ থেকে, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য যারা ছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি একটি বিশেষ মোনাজাত করেছেন। মোনাজাতে তিনি শুধুমাত্র 71-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাননি বা তার মাগফিরাত কামনা করেনি, দোয়া করেনি। তিনি কিন্তু 1990 সালে যারা গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের এবং এই যে 2024 সালে ঠিক 1.5 বছর আগে যারা আসলে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যারা আহত রয়েছেন, সবার জন্য তিনি আসলে মোনাজাত করেছেন। আমরা দেখেছিও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবে কিন্তু যেই স্মৃতি, সেই স্মৃতিচারণ করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় যেটি আমরা দেখেছি, প্রধানমন্ত্রী যখন আসলে শ্রদ্ধা নিবেদন করেছেন, তার পাশেই কিন্তু ছিলেন মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবার এবং মুক্তিযোদ্ধাদের পরিবার। তাদের সঙ্গে কিন্তু তিনি কৌশল বিনিময় করেছেন এবং তাদের সাথে হ্যান্ডশেক করেছেন এবং তাদের যে শারীরিক খোঁজ খবর নিয়েছেন এবং তারপরে তারাও শ্রদ্ধা জানিয়েছেন। এবং আপনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে আনুষ্ঠানিকতা, তারপরে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল এবং অন্যান্য যে কূটনীতিকদেরও আমরা দেখেছি তারা শ্রদ্ধা জানিয়েছেন এবং তারপরেই কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। এবং সাথে আপনাকে একটু বলতে চাই যে রাজনৈতিক দলগুলো যখন শ্রদ্ধা নিবেদন করেছেন, তারপরে কিন্তু নেতারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি আসলে যেটি বলছিলেন যে এত বছর মানুষ যেই স্বাধীনতা, অর্থাৎ 55 বছর স্বাধীনতার যে স্বাদ, সেটি আসলে মানুষ উপভোগ করতে পারেননি। তাদের এখন যেই নতুন সরকার এসেছে, তারা প্রত্যাশা করছেন তারা সেই স্বাদ গ্রহণে, অর্থাৎ স্বাধীনতার যেই মূল যে লক্ষ্য ছিল সেটি অর্জনে তারা কাজ করবেন। এবং সেই সঙ্গে বিরোধী দলীয় নেতা কথা বলেছেন, এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম কথা বলেছেন। নাহিদ ইসলাম যেটি আসলে বলছিলেন যে স্বাধীনতার যে মির্জা ফখরুলের সাথে একাত্মতা প্রকাশ করেই বলতে হয় যে সেভাবেই বলছিলেন যে সেই স্বাধীনতা আসলে আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। তো তারা আসলে চান যাতে আর কোনো যে স্বাধীনতার জন্য যাতে জাতিকে আর কখনো রক্ত দিতে না হয়, সেটি আসলে তারা বলছিলেন। এবং তারপরেই তো আপনি অবশ্যই দেখতেই পাচ্ছেন যে সাধারণ মানুষের যেই ঢল, সেই ঢল কিন্তু এখনো আছে। শফিকুর রহমানের কথা বলে রাখি, তিনি বলেছেন যে স্বাধীনতার যে সুফল সেটি যাতে জাতি ভোগ করতে পারে, সেই আহ্বান তিনি জানিয়েছেন। তো সবকিছু মিলে রাজনৈতিক নেতৃবৃন্দের যে কথা, তারপরে কিন্তু আমরা দেখেছি যে
রাজনৈতিক দলগুলোর যে সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা বিভিন্ন ব্যানারে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখতে পাচ্ছি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যানার তারা ফুল দিতে এসেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোর পক্ষ থেকে আমরা ফুল দিতে দেখেছি এবং সাভারের যে স্থানীয় সামাজিক রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু ফুল দিচ্ছেন। সাভার আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তারাও কিন্তু এসেছে, বিশেষ করে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয় আছে এখানে, তারা এসেছেন এবং যে এখানকার যেই সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো তারাও কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন এবং এখনও কিন্তু একে একে আসছে। মনির, আমাদেরকে চলে যেতে হচ্ছে। আসলে আমরা যেটি জানাচ্ছিলাম সেটি হচ্ছে স্বাধীনতা দিবসের এই সময়ে যতই সময় বাড়বে তত কিন্তু ধীরে ধীরে মানুষের আনাগোনাও বাড়তে থাকবে এবং আরও বর্ণিল হবে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। তখনকার যে তথ্য সেই তথ্য নিয়ে আমরা আবারও হাজির হব। আমরা সরাসরি ছিলাম জাতীয় স্মৃতিসৌধে, যুক্ত ছিলেন সহকর্মী সাতিলা শারমিন ও মনির হোসাইন। বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোরে শহরের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সমগ্র জাতিকে অনুপ্রেরণা দিয়েছেন। ফ্যাসিস্ট মুক্ত ভিন্ন পরিবেশে মানুষ এবার স্বাধীনতা দিবস উদযাপন করছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অহিংস দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। আমরা সেই লক্ষ্যে আগামী দিনগুলোতে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। একটা অহিংস দুর্নীতিমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষায় পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। আমরা চাই যে সামনে যাতে এটা আর না হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজধানী পুরাতন বিমানবন্দর এলাকায় আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান থেকে একযোগে ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয়। ঘড়ির কাঁটায় তখন ঠিক ৫টা ৫৬ প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্ট। ৬টি গান থেকে ধাপে ধাপে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু এবারের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালিউট প্রদর্শন করা হয়। এই গান স্যালিউটের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধের শুরুটা হয় এই দিনে। এরপর ৯ মাসের প্রাণপণ যুদ্ধের পর বাঙালি জাতি পায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। চট্টগ্রামে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জিয়া স্মৃতি জাদুঘর। পলেস্তারা খসে পড়ায় বন্ধ রয়েছে কার্যক্রম। সংস্কারের পরিকল্পনা করছে সরকার। মহান স্বাধীনতা দিবসে গভীর শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। বিস্তারিত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। তবে শুরুতেই যাচ্ছি বরিশালের সহকর্মী অপূর্বপুর কাছে। নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপন করছে বরিশালবাসী। সকালে সূর্যোদয়ের পরপরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে সরকারিভাবে যে আনুষ্ঠানিকতা শুরু হয় সেটি চলছে, দিনভর চলবে। এরপর বরিশালের জেলা পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির পর ডিসি অফিস সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি ফলকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বরিশালবাসী পুষ্পার্ঘ অর্পণ করে। এই মুহূর্তে সেখানে পুষ্পার্ঘ অর্পণ চলছে। অন্যদিকে শহরের বেলস পার্ক মাঠে এই মুহূর্তে শুরু হয়েছে, কেবলই মাত্র শুরু হলো
কুচকাওয়াজ, প্রতি বছর আমরা যে কুচকাওয়াজটি দেখে থাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে, স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে যে কুচকাওয়াজ পর্ব, সেটি এই মাত্রই কেবল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত চলছে। এরপর গীতা পাঠ, এরপর বাইবেলের পর বাইবেল পাঠের পর জাতীয় পতাকা উত্তোলন হবে, তারপর এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। কুচকাওয়াজের পর সেখানে শারীরিক কসরত প্রদর্শন করবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসি, স্কাউটস, বাংলাদেশ পুলিশ, জেল পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে রয়েছে। এই আয়োজনটিকে ঘিরে বরিশালের জেলা প্রশাসন গেল কয়েকদিন পর্যন্ত নানান প্রস্তুতি তাদের সম্পূর্ণ করে রেখেছিল। তাছাড়া জেলা প্রশাসনের এই আয়োজনের বাইরেও আজকে দিনভর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নানান কর্মসূচি রয়েছে। বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সেখানে বাংলাদেশি সাংস্কৃতিক জোটের ব্যানারে 35টি সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা গতকালকে থেকে শুরু হয়েছে, সেটি আজকেও চলবে সন্ধ্যায়। এর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার বাহিরে এছাড়া রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ প্রদর্শনী কার্যক্রম, সেটি সকাল 9টায় শুরু হবার কথা রয়েছে কীর্তনখোলা নদীতে। বরিশালে কীর্তনখোলা নদীর মুক্তিযোদ্ধা পার্ক যে ঘাটটি রয়েছে, সেই বিআইডব্লিউটি এর যে ঘাটটি, সেই ঘাট থেকেই যে কোনো শ্রেণী পেশার মানুষ বিনে পয়সায় উন্মুক্তভাবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজটি তারা উপভোগ করতে পারবে, দেখতে পারবে। এবং এই মুহূর্তে যে মহান স্বাধীনতা জাতীয় দিবসের যে আয়োজনটি, সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগে জাতীয় পতাকা, কিছুক্ষণ পর জাতীয় পতাকা উত্তোলন করা হবে। যেহেতু এই মুহূর্তে ধর্মীয় আনুষ্ঠানিকতা চলছে, ধর্মীয় আনুষ্ঠানিকতায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শেষ হয়ে গেল, এই মুহূর্তে গীতা থেকে পাঠ হবে, গীতা থেকে পাঠ বাইবেল, তারপর জাতীয় সঙ্গীতের মাধ্যমে এখানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করা হবে, তারপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেওয়া হবে। যেটি বলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলছেন যে আজকের এই দিনটিতেই 1971 সালে বীর বাঙালিরা একটি স্বাধীন ভূখণ্ডের জন্য, লাল সবুজের পতাকার জন্য তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল সেই যুদ্ধে পাক বাহিনীর বিরুদ্ধে। এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর লাখো শহীদের রক্তের বিনিময়ে, লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এখানে বাংলাদেশ অর্জিত হয়, একটি লাল সবুজের দেশ অর্জিত হয়, একটি স্বাধীন ভূখণ্ড অর্জিত হয়। এবং সেই যে রক্তের বিনিময়ে যে বীর বাঙালির এই কাঙ্ক্ষিত বাংলাদেশ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, সেটি কাঙ্ক্ষিত অর্থে হয়নি বলছে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ। তারা বলছে যে সেই বাংলাদেশ বিনির্মাণে এখনো কাজ করতে হবে, সম্মিলিতভাবে সবার ঐক্য প্রচেষ্টায় মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। এবং এই মুহূর্তে আপনি দেখছেন বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের ছবি যেটি দেখতে পাচ্ছেন, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের জেলা প্রশাসক, বরিশাল রেঞ্জের ডিআইজি সহ মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে রয়েছেন। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা ছাড়াও এখানে মুক্তিযোদ্ধারা অংশ নিয়েছেন এই কুচকাওয়াজ উপভোগ করবার জন্য। এখানে বক্তব্য রাখা হবে এবং তারপর এই আনুষ্ঠানিকতা কিন্তু চলবে। কুচকাওয়াজের যে আনুষ্ঠানিকতা, সেটি আমরা দেশ জুড়েই জানানোর চেষ্টা করছি। এখানে এই মুহূর্তে আলোচনা সভা চলছে, এর পরপর কুচকাওয়াজ শুরু হবে। আমরা দেশ জুড়েই সময়ের দর্শকদেরকে মহান স্বাধীনতা দিবসের খবর জানাতে এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামের হচ্ছে সহকর্মী লিপি, তার কাছ থেকে যাবো চট্টগ্রামে খবরাখবর। এই মুহূর্তে চট্টগ্রামের যে জেলা স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসের যে কুচকাওয়াজ, সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা দেখেছি জেলা প্রশাসন সহ পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, তারা জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই যে আনুষ্ঠানিকতা, সেটা শুরু হয়েছে। এবং এর আগে চট্টগ্রামের যে
অস্থায়ী স্মৃতিসৌধ আছে সেখানে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ প্রশাসনিক যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ সর্বস্তরের জনগণ। এবং সেই আনুষ্ঠানিকতা শেষে জেলা স্টেডিয়ামে যে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দিয়েছেন এবং কিছুক্ষণ আগে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং এই মুহূর্তে বিভাগীয় কমিশনার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা চলছে। এবং তারপরে যে মনোজ্ঞ কুচকাওয়াজ, আপনারা জানেন যে সেই কুচকাওয়াজে চট্টগ্রামে যেসব স্কুল কলেজ রয়েছে সেসব স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর বাইরেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছেন তাদের বিভিন্ন প্লাটুন কিন্তু এই যে কুচকাওয়াজ, এই কুচকাওয়াজে যোগ দেন এবং কুচকাওয়াজ শেষে একটা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশিত হয়। আমরা দেখেছি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামের প্রশাসনিক যেই আনুষ্ঠানিকতা, সে আনুষ্ঠানিকতার বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো কিন্তু নানা ধরনের আয়োজন করেছে। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া, স্মৃতিচারণ সহ বিভিন্ন আয়োজন কিন্তু আমরা আজকে সারাদিন ব্যাপী দেখছি এবং এখনো পর্যন্ত প্রশাসনিক আনুষ্ঠানিকতাগুলো চলছে। এছাড়াও যে রচনা প্রতিযোগিতা, বিশেষ করে স্বাধীনতা দিবস উপলক্ষে যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এই আয়োজনগুলো আমরা দেখেছি যে ধরনের আয়োজনগুলো থাকে সেগুলো মূলত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আয়োজন করে। তো বলতে পারি আজকে সারাদিন ব্যাপী মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজনগুলো চলবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ। আমরা রাজশাহীর খবর জানতে চলে যাব সেখানকার সহকর্মীর কাছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্কুল কলেজের শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, তারা তাদের যে মনোজ্ঞ কুচকাওয়াজ সেটি তারা প্রদর্শন করবেন এবং এটি রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহীর যে জেলা স্মৃতি মুক্তিযুদ্ধ স্টেডিয়াম রয়েছে সেখানেই অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহীর বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এখানে অংশ নিচ্ছেন এবং একই সাথে এখানে রোভার, স্কাউট এবং বিএনসিসির যারা সদস্য তারা রয়েছেন, এখানে বাদক দল রয়েছেন, স্কুলের কচি কাঁচা যেসব শিক্ষার্থী তারা রয়েছেন, এখানে বিভিন্ন যে শিক্ষক মণ্ডলী তারা রয়েছেন এবং জেলা প্রশাসনের এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ অর্থাৎ 8:30টার দিকে যে মনোজ্ঞ কুচকাওয়াজ সেটি অনুষ্ঠিত হবে। এরপর তারা বিভিন্ন তাদের যে এখানে নাটিকা সেটি উপস্থাপন করবেন এবং একই সাথে দেশাত্মবোধক নাচ এবং সাংস্কৃতিক যে আয়োজন সেটি রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী তারা এখানে সাংস্কৃতিক যে অনুষ্ঠান সেটি করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং জেলা প্রশাসন সহ বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা উপস্থিত হয়েছেন। তারা যেটি বলছেন, মহান স্বাধীনতা দিবসের যে চেতনা সেটি বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই আয়োজন করে থাকেন এবং এটি প্রত্যেক স্বাধীনতা দিবস, জাতীয় দিবস, বিজয় দিবস সেই দিবসে কিন্তু এই মনোজ্ঞ কুচকাওয়াজ এবং তাদের যে প্যারেড সেটি অনুষ্ঠিত হয় এবং মহান স্বাধীনতা দিবস পালনে সকাল থেকেই রাজশাহীতে নানা আয়োজন রয়েছে। দেখছি সকাল 6:04 পুলিশের পক্ষ থেকে করা হয়। এরপর শহীদ মিনারগুলো, স্মৃতিস্তম্ভ, স্মৃতি ফলকগুলোতে যারা বীর শহীদ রয়েছেন, যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীনতার স্বাদ পেয়েছে তাদেরকে স্মরণ করেছে এবং বিভিন্ন কলেজ, বিভিন্ন সেই ফুলের যে পুষ্পস্তবক অর্পণ জানানো সেটি রয়েছে। আমরা যেটা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে স্মৃতিসৌধ রয়েছে সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করেছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বধ্যভূমি রয়েছে সেখানেও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দুপুরের পর যে উপাসনালয়গুলো রয়েছে, মসজিদ, মন্দির রয়েছে, সেখানে বিশেষ ধর্মীয় প্রার্থনা হবে এবং বিকেলে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর মধ্য দিয়েই রাজশাহীতে আসলে যে স্বাধীনতা দিবসের আয়োজন সেটি চলছে এবং সন্ধ্যা পর্যন্ত চলবে। আমরা এখন একই খবর জানবো, আমরা যাব ফেনীতে।
মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে আমরা দেখেছি 31 বার তোপধ্বনির মাধ্যমে ফেনীর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফেনীর জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানেরা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এখানে ফুল প্রদান করা হয়। এবং সেই সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে এখন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এখন ফেনীর যে ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়াম রয়েছে সেখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটিকে উপলক্ষে যে প্রতি বছরের মতো কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখন সালাম গ্রহণ করছেন ফেনীর জেলা প্রশাসক মোসাম্মদ মনির হক এবং ফেনীর যে পুলিশ সুপার রয়েছে শফিকুল ইসলাম। এইমাত্র জাতীয় সঙ্গীত শেষ হয়ে বেলুন এবং উড়িয়ে পায়রা উড়িয়ে মূলত এই কর্মসূচির সূচনা করবেন। এখানে মূলত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন এসে এখানে যারা আছে পার্টিসিপেট করবেন এবং তারা শারীরিক এখানে মনে করেন 42টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যারা অংশগ্রহণকারী তারা তাদের শারীরিক কসরত বা বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করবেন। তাদের মধ্য থেকে সর্বোচ্চ সুন্দর এবং মনোরম যে ডিসপ্লেকারী তাদেরকে পুরস্কৃত করা হবে। দেখলেন এইমাত্র বেলুন উড়িয়ে কিন্তু এই কর্মসূচির ফেনীতে ভাষা শহীদ আব্দুল সালাম স্টেডিয়ামের কুচকাওয়াজের যে কর্মসূচি সেটির উদ্বোধন করা হয়েছে। এবং এটি ছাড়াও কিন্তু দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে জেলা প্রশাসনের আয়োজনে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে আলোচনা সভা এবং মহান স্বাধীনতা দিবস বা স্বাধীনতা উপলক্ষে যে বিভিন্ন ধরনের চিত্র প্রদর্শনী সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমেই কিন্তু এটি অনুষ্ঠিত হচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ফেনীর যে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে শহীদদের সেখানে কিন্তু সর্বসাধারণ মানুষের একের পর এক শ্রদ্ধা নিবেদন করছে জেলা বিএনপি এবং জেলা জামাত থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের লোকজন ফুল দিয়ে সেই জাতির যে মহান এবং সূর্য সৈনিকদেরকে স্মরণ করছে। এই ছিল আমার কাছে এখানকার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে যে আজকের এখানকার কর্মকাণ্ড তার সবশেষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম দেশের বিভিন্ন স্থানে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হয়েছে নারী শিশু সহ 23 মরদেহ। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে ফেরিঘাট এলাকা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি। নির্দেশ দেওয়া হয়েছে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের। আশিকুর রহমানকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাইদুল ইসলাম শুভ। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল বহু মানুষের জীবনের গল্প। পদ্মা পাড়ে ভেসে উঠল অগণিত ভঙ্গ স্বপ্ন, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা বহু কথা। উদ্ধারকারী জাহাজ হামজার টানা 6 ঘন্টার চেষ্টার পর বুধবার রাত 11টার দিকে অবশেষে ভেসে ওঠে ডুবে যাওয়া বাসটি। এরপর একটি একটি করে বের করা হয় নারী শিশুসহ 18 জনের মরদেহ, যার সংখ্যা আরও বাড়বে বলে জানায় উদ্ধারকারী সংস্থাগুলো। দৌলতদিয়া ফেরিঘাট হয়ে ওঠে এক শোকের বিস্তীর্ণ প্রান্তর। স্বজন হারানোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। রাতে ঘটনাস্থলে ছুটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সঙ্গে ছিলেন সচিব সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। হামজা উদ্ধারকারী জাহাজ, সেই জাহাজটি আমাদের খুব দ্রুত সময় 5টা 40-চল্লিশের মধ্যে এখানে এসে উদ্ধার কাজ শুরু করেছে। আপনারাও তারপর থেকে আছেন, আমরাও যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি। এবং এর মধ্যে একটি ঝড় এখানে আপনারা দেখেছেন সবাই, অনেকেই এখানে উদ্ধার কাজে অনেক সময় ব্যাহত হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা হয়েছে পৃথক দুটি তদন্ত কমিটি। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের রাজবাড়ী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। তারা 3 কার্যদিবসের মধ্যে আমাদেরকে রিপোর্ট দেবেন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি তদন্ত কমিটি, তারাও আমাদেরকে 3 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। দৌলতদিয়া ফেরিঘাটে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে উদ্ধার অভিযান। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী এবং রাজবাড়ী সদর হাসপাতালে আছেন আশিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি
ইউসুফের কাছে। এই যে 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনো কিন্তু নিখোঁজদের সন্ধানে হাহাকার চলছে এই ঘাট এলাকায়। রাজবাড়ির দৌলতদিয়ার এই 3 নম্বর ঘাট এলাকায় উৎসুক জনতায় ভরে গিয়েছে পুরো এই ঘাটটি, এবং কি নৌবাহিনীর ডুবুরি দল, ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের এবং হেডকোয়ার্টার পাটুরিয়া ঘাট সহ 30 জনের একটা ইউনিটে কিন্তু ফায়ার সার্ভিস এবং কি নৌবাহিনী সহ তারা কিন্তু অলরেডি নদীতে নেমে গিয়েছে এবং উদ্ধার কাজ চলছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু বিভিন্ন পোশাক দেখে এটা শনাক্ত করছেন। এ পর্যন্ত কিন্তু উদ্ধারকৃত 23 জনের মধ্যে রাজবাড়িতে যে সদর হাসপাতালে মৃতদেহগুলো রাখা হয়েছে, কেউ ছুটছে এই মৃতদেহর সদর হাসপাতালে, কেউ আসছে এইটা রাজবাড়িতে 3 নাম্বার ফেরিঘাটে। আমরা সেটা কিন্তু প্রত্যক্ষভাবে দেখছি। ডুবুরি দলটা একের পর এক নামছে, উঠছে এবং তল্লাশি শুরু করেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের যে 10 হেডকোয়ার্টার সহ পাটুরিয়া ঘাটের যে ইউনিট রয়েছে, তারা কিন্তু এখনও ডুবুরি দলটা আসলে নদীতে রয়েছে। পল্টনের ভিতরে যে নিচের অংশ, সেটাকে তারা তল্লাশি করছে। এছাড়াও কিন্তু আজ নতুন করে কোনো লাশের সন্ধান না মিললেও 23 জনের মধ্যে 4 জন পুরুষ, 11 জন নারী এবং 8 জন শিশুর লাশ কিন্তু উদ্ধার করতে গতকাল 12টা পর্যন্ত সক্ষম হয়েছে। এ পর্যন্ত প্রায় 15 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। একটা স্বজন এবং কি উৎসুক জনতার ভিড়ে পুরোটা এই যে এলাকা কিন্তু সমুদ্রে পরিণত হয়েছে। অর্থাৎ যে আমরা দেখেছি ফেরিডুবি, দুইটা ফেরিডুবি যদি বলি, গতকালটা বিকেল 5টার দিকে রাজবাড়ি থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস কিন্তু এই রাজবাড়ির 3 নাম্বার ঘাট এলাকায় আসে এবং সেটাকে পল্টনে ওঠার পরে সেটা কিন্তু এখানে আসার পরে অপেক্ষা করছিল হাস্তাহেনা ফেরিসে তোলার জন্য। তারা অপেক্ষা করে এবং কি বৈরী আবহাওয়ার সময়টা ঝড়ো বাতাসে সেই বাসটি সৌহার্দ্য পরিবহনটি উল্টে গেলে 40 জন যাত্রী নিয়ে এই নদীতে ডুবে যায়। এই মুহূর্তে রাজবাড়ির সদর হাসপাতাল রয়েছে আমাদের রাজবাড়ি রিপোর্টার মোহাম্মদ আশিক হোসেন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। সেখানকার কি অবস্থা আশিক? গতকাল সৌহার্দ্য পরিবহনের বাসটি দুর্ঘটনার পরপরই 7 জনকে উদ্ধার করে স্থানীয়রা, অর্থাৎ 7 জন ছাত্রে উপরে ওঠার চেষ্টা করলে তাদেরকে উদ্ধার করে। এদের মধ্যে 3 জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর সেখানেই 2 জন মারা যান। এরপরে রাতেই একে একে আরও 21 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং উদ্ধারকারী জাহাজ হামজা। এরপর সেই যে 21 জন, সেই 21 জনের মরদেহ রাতেই কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখান থেকে রাতেই খুব দ্রুত সময়ের মধ্যে এখানে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা মরদেহ হস্তান্তরের প্রক্রিয়াটি শুরু করেন এবং রাত থেকে এই যে সকাল পর্যন্ত তারা একে একে এই সদর হাসপাতাল থেকে 20 জনের মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং বাকি 2টি মরদেহ যে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল, সেই মরদেহ 2টিও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদরদের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এ পর্যন্ত 22টি মরদেহ একে একে স্বজনদের কাছে হস্তান্তর হয়ে গেছে। আর একটি মরদেহ এখনও পর্যন্ত সদর হাসপাতালের যে মর্গের যে ফ্রিজে রাখা হয়েছে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নাসিমা বেগম নামে এক নারী, 40 বছর বয়সী, তার কোনো স্বজনরা এখনও পর্যন্ত এখানে আসেনি, যে কারণে সেই মরদেহটি সদর হাসপাতালের মর্গে এখনও পর্যন্ত রেখে দেওয়া হয়েছে। আর এখানে যারা মারা গেছেন তাদের মধ্যে 15 জন হচ্ছে রাজবাড়ী জেলার বাসিন্দা, 4 জন কুষ্টিয়া জেলার, 1 জন দিনাজপুর জেলার, 1 জন গোপালগঞ্জের, 1 জন ঝিনাইদহের এবং 1 জন সাভারের আশুলিয়া উপজেলার বাসিন্দা। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের সবশেষ খবর। দুর্ঘটনা মরদেহ হস্তান্তরের সবশেষ নিয়ে আমরা সরাসরি এলাম রাজবাড়ী ও মানিকগঞ্জে। সকালের সময় আরও থাকছে।
আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। হামজার খেলা নিয়ে ধোঁয়াশা, প্রতিপক্ষের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয়। ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপনে দেশ, কিন্তু কতটা নিশ্চিত হলো প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা? এখনও আয় বৈষম্যের গোলকধাঁধায় দেশের মোট সম্পদের প্রায় ১/৪ বন্দী হয়ে আছে শীর্ষ ১% ধনীর হাতে। প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ, প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বাস্তবতায় নতুন সরকারের সামনে মরার ওপর খাড়ার ঘা মধ্যপ্রাচ্যের যুদ্ধ। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত দিচ্ছেন নতুন কৌশল অবলম্বনের পরামর্শ। জিন্নাতারা যশোরের রিপোর্ট। আমি এই দেশের যে একটা নাগরিক, আমার কোনো বিডা বাড়ি কিছু নাই। আমি সান্ত্বনা নিয়ে আছি যে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আজ ৫৬তম স্বাধীনতা দিবস। যে ভূখণ্ডে জন্ম, বেড়ে ওঠা, গর্ব করে বলা আমার দেশ বাংলাদেশ, সেই ৫৪,০০০ বর্গমাইলে এক টুকরো স্থায়ী আশ্রয় নেই। স্বাধীনতার স্বাদ বুঝি এমনও হয় শহরে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট স্বপ্ন। তিনবেলা খাদ্যের নিশ্চয়তা, কারো কাছে এখনো বিলাসিতা। নভেম্বরে প্রকাশিত হওয়া বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদন বলছে, যে কোনো সময় দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে আছে ৬,২০,০০,০০০ মানুষ। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ২০২৬-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় ১/৪ রয়েছে সবচেয়ে ধনী ১% মানুষের হাতে। দেখা গেছে ঘর ভাড়া, দোকান ভাড়া, নিজেদের খরচা, পোলাপানের খরচা তো ঘর ভাড়া দিব না খামু, তখন ঘর ভাড়া দিয়ে কোন রকম থাই কি করবে। গরিবের কোনো ভাগ্য ফিরে না, এই দেশের মানুষের গরিবের কোনো ভাগ্য ফিরে না। দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়তেছে, আমি মনে করি এত টাকা দেওয়া দ্রব্যমূল্যের হার আমরা গরিবরা কিনা পোষাতে পারবো না। অর্থ সহায়তা নয়, ডিগ্রিধারী যুবক কিংবা শিক্ষার সুযোগ না পাওয়া স্বপ্নবাজ মানুষরা চান শুধু পর্যাপ্ত কর্মসংস্থান। বিপরীতে পরিসংখ্যান বলছে কেবল হতাশার গল্প। বিশ্বব্যাংকের তথ্য, ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে ২০ লাখ কর্মসংস্থান কমেছে। বাংলাদেশে যে বেকারত্বের যে পরিস্থিতি, এখন পর্যন্ত বেকারত্ব দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। এটা যেন নতুন সরকার, যেন তারেক রহমান তার নিয়ন্ত্রণে আইনা যেন বেকারত্ব দূর করতে পারে। সরকারে না দিতে পারলে ভালো কাজ দেখ, আমরা কাজ করে খাবো। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যে কৃষকের শ্রমে ঘামে, সে কৃষকও পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। দিনমজুরির দাম বেশি, এখন একটু সমস্যার মধ্যে সমাজতে কৃষকে মনে করেন যে সমস্যার মধ্যে পড়ে যায়। হাতে কোন সময় দেখা যাচ্ছে যে ফসলে কইরা হাতে এই খরচ ওঠে না আর কি। জিয়া রহমান থাকতে এক উন্নতি করছিল, এরপরে খালি গভর্নমেন্ট খালি দেখায় এক মতন করে এক মতন। এমন বাস্তবতায় রং চড়ানো গল্প ঘোষণা নয়। স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত করতে দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, কৃষি ঋণ মৌকুফ, কৃষক কার্ড তৈরির পাশাপাশি শিল্পমুখী অর্থনীতিতে কাঁচামালের যোগান দেয়া, কৃষিকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব সহনীয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় খুব সুস্থ অবস্থায় নেই। বর্তমান যে নির্বাচিত সরকার যখন ক্ষমতায় এসেছেন, তখনও কিন্তু সেই সকল সমস্যাই বিদ্যমান, বরং এই মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্ববাজারের যে পরিস্থিতি, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু আরও বেশি গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সুষম বণ্টনের তাগিদও অর্থনীতিবিদের। নতুন সরকার, নতুন বাস্তবতা, বহু পরিকল্পনার স্বপ্ন, এসব কিছুর ভিড়ে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন এবং সমস্ত পরিকল্পনা হোক অন্তর্ভুক্তিমূলক। উন্নয়নের মহাকাব্যে হারিয়ে না যাক আয় বৈষম্যের গল্প। সবার আগে নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। সংস্কার রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর বড় বড় ফাটলের পাশাপাশি পলেস্তারা খসে পড়ায় বন্ধ এই জাদুঘরটি। এই অবস্থায় সংস্কারের কথা জানালেন সংস্কৃতি মন্ত্রী। আর হেরিটেজ ঘোষণার দাবি সিটি মেয়রের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট।
ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, সিঁড়িসহ দেয়ালের চারিদিকে বড় বড় ফাটল, জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রক্ষণাবেক্ষণের অভাবে এমন বেহাল দশা স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিয়া স্মৃতি জাদুঘরের। 1981 সালে 30 মে তৎকালীন সার্কিট হাউসে সেনাবাহিনীর বিপদগামী সদস্যদের গুলিতে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখতে প্রতিদিন 3 থেকে 4 হাজার দর্শনার্থী আসেন, কিন্তু গত ডিসেম্বরে ভূমিকম্পের পর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তারপরও বাইরে ভিড় দর্শনার্থীদের। তারা চান দ্রুত সংস্কার। এগুলা জাতীয় ইতিহাসের একটা অংশ, এগুলো কোনো সময় বন্ধ করা উচিত না। ছেলে মেয়ে নিয়ে আসছি, এখন আবার ফেরে যেতে হচ্ছে আর কি। অফ, এটা তো জানতাম না, এটা খুব খারাপ লাগলো আর কি। ঝুঁকিপূর্ণ জাদুঘরটি দেখতে ছুটে যান সংস্কৃতি মন্ত্রী, অর্থমন্ত্রী এবং সিটি মেয়র সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান মূল কাঠামো ঠিক রেখে দ্রুত সময়ে করা হবে সংস্কার। দাবি হেরিটেজ ঘোষণার। চারিদিকে যা সব কিছুকে আমরা অবিকল দেখে এর সমস্যার কাজ শুরু হয়েছে, এটাকে আমরা সমস্যা করব আমাদের হেরিটেজের অংশ হিসেবে, এটা আমাদের আনবই। এটি কোনো চেঞ্জ করবে না যেভাবে আছে, কিন্তু শুধুমাত্র যাতে স্ট্রাকচারাল ঝুঁকিটা সেটাকে কিভাবে আগে আমরা প্রোটেক্ট করতে পারি, তার আমাদের যে রেনোভেশনাল যে ওয়ার্কগুলো সেটি চলবে। জাদুঘরের সাথে সমন্বয় করে সামনে জায়গাটিতে জিয়া শিশু পার্ক করবে সিটি কর্পোরেশন। মেয়র বলেন, একটি পক্ষ ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল জিয়ার এই স্মৃতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জাদুঘরটিকে আমরা যদি নেক্সট জেনারেশনকে সুন্দর মতো তাদেরকে এটা দেখার সুযোগ করে দিই, তাহলে পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে তারা অনেক জানতে পারবে, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানতে পারবে। এদিকে 25 মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর আক্রমণের পর চট্টগ্রামের কালুরঘাটের যে স্বাধীন বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেটিকেও জিয়া স্মৃতি জাদুঘরের সঙ্গে সমন্বিত করে পুনরায় সংস্কারের ঘোষণা দেন সংস্কৃতি মন্ত্রী। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ইরানকে বাস্তবতা মেনে পরাজয় স্বীকার করে চুক্তিতে যেতে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, নয়তো দেশটিতে আরও ভয়াবহ আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তেহরান বলছে বিভিন্ন পক্ষের মাধ্যমে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা চালাচ্ছে, তবে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে সম্মত হতে হবে। এদিকে সংলাপের কথা বললেও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। জবাবে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে পাল্টা হামলা চালাচ্ছে IRGC। এর মধ্যেই চাবাহার অঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসরায়েলের সুরক্ষা ব্যবস্থা ভেদ করে বিভিন্ন স্থাপনায় আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ডিমোনা ও হাইফায় চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তাদের রকেট মেতুনা, দাফনা এবং নাহারিয়া এলাকায় আঘাত এনেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে ইরান। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে ইরানি ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং দুবাই বিমানবন্দরের আশপাশেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আকাশপথেও বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। চাবাহার অঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে IRGC, যদিও তাদের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিভাভ জানিয়েছেন, একটি আঞ্চলিক দেশের সহায়তায় ইরানের শত্রুরা দেশটির একটি দ্বীপ দখলের গভীর ষড়যন্ত্র করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি বিমান বাহিনী তেহরান সহ ইরানের বিভিন্ন শিল্পাঞ্চলে বিমান হামলা চালিয়েছে। ইরানের বেশ কিছু অস্ত্র ও ড্রোন তৈরির কারখানা লক্ষ্য করে কয়েক দফা বোমা বর্ষণের দাবি করেছে তেল আবিব। অন্যদিকে লেবানন সীমান্তে আগ্রাসন বহুগুণ বাড়িয়েছে নেতানিয়াহু সরকার। দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফলপ্রসূ আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান পরাজয় স্বীকার না করলে আরও ভয়াবহ হামলা চালানো হবে। But if Iran fails to accept the reality of the current moment, if they fail to understand that they have been defeated militarily and will continue to be, President Trump will ensure they are hit harder than they have ever been hit before. President Trump does not bluff, and he is prepared to unleash hell.
Iran should not miscalculate again. তবে মার্কিন প্রশাসনের আলোচনার দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনাই চলছে না। আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠাচ্ছে, তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। কোনো রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে হলে ধ্বংসযজ্ঞের দায়ভার গ্রহণ এবং পুনর্গঠনের প্রতিশ্রুতি নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছেন আরাকচি। তারা এখন আলোচনা বা সমঝোতার কথা বলছে। এটাই আসলে তাদের পরাজয়ের স্বীকারোক্তি। তারা কি আগে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানায়নি? তাহলে এখন কেন আলোচনার কথা বলা হচ্ছে? এখানে আসলে কোনো আলোচনা চলছে না। আমরা যুদ্ধের অবসান চাই, তবে আমাদের শর্তে। এমনভাবে যুদ্ধ শেষ করতে চাই যাতে এটি আর কখনো পুনরাবৃত্তি না হয় এবং আমাদের শত্রুরা এমন শিক্ষা পায় যে ভবিষ্যতে ইরানের ওপর আক্রমণের কথাও যেন তারা কল্পনা না করে। এদিকে যুদ্ধের কারণে থমকে গেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO প্রধান জানিয়েছেন, সেখানে বর্তমানে 2000 জাহাজ এবং 20,000 নাবিক আটকা পড়ে এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘ সময় জাহাজে আটকে থাকায় নাবিকদের মধ্যে মানসিক অবসাদ ও খাদ্যের অভাব দেখা দিয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বছরের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ আছে সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছেন হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। শুরুর একাদশে হামজা খেলবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রেখেছেন লাল সবুজ হেড কোচ। শক্তিশালী ভিয়েতনামের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। আর বাংলাদেশিকে কঠিন প্রতিপক্ষ বলছেন ভিয়েতনামের কোচ। হ্যানয়ের হ্যাংডে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। 4 মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বছরের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ভিয়েতনাম। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি স্বার্থে র্যাঙ্কিংয়ে 72 ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিবে জামালরা। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, বাংলাদেশের ম্যাচের আগে সব ফোকাসই থাকে হামজা চৌধুরীকে ঘিরে। লেস্টার সিটি তারকা ভিয়েতনামে পৌঁছে দলের সঙ্গে করেছেন প্রথম অনুশীলন। ভিয়েতনাম ম্যাচের আগে টিমের সঙ্গে মানিয়ে নিতে এই একটা সেশনই পাচ্ছেন হামজা। তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় লাল সবুজ সুপারস্টারের। এই ম্যাচের আগে ভিয়েতনাম কোচের পুরো পরিকল্পনা হামজাকে ঘিরে। মাঠে যে করেই হোক আটকাতে হবে লেস্টার তারকাকে। অবশ্য হামজাকে নিয়ে ভিন্ন ভাবনা লাল সবুজ কোচ হাভিয়ার ক্যাব্রেরার। হামজা দলের সঙ্গে যুক্ত হয়ে মাত্র একটি অনুশীলন করেছে। সুস্থ থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা এখানে এসেছি সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি স্বার্থে। সেরা প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে যেতে চাই। হামজা চৌধুরী ইংলিশ লিগে খেলে। সে দুর্দান্ত ফুটবলার। তার খেলার ভিডিও আমরা সংগ্রহ করেছি। তাকে আটকিয়ে রাখার চেষ্টা করব। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভিয়েতনাম। অন্যদিকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ। স্বাধীনতা দিবসে এই ম্যাচে জয় তুলে নিয়ে দেশবাসীকে উপহার দিতে চাইবে হামজা জামালরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। তপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত তারেক রহমান। সরকারের প্রতি মানুষ আস্থাশীল। স্বাধীনতা দিবসে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জামায়াতের। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে আবারও আসছে কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।